সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এই প্রথম এলেন আপনি আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আমি মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছি। না না, তা কেন হবে? আপনি শিরোনাম দেখে নিই, তারপরে আপনার সঙ্গে আলোচনায় আসছি। জি, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ভোট যুদ্ধে ছাত্র সংসদ, আরও ছাড় দেবে বিএনপি। মানবজীবন কলকাতা নিউ মার্কেট থেকে বলছি, জুলাই সনদ নিয়ে বিরোধের নেপথ্যে আমার দেশ এনএসআই-এর র নেটওয়ার্ক, ডিবি হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। আমাদের সময় সার কারখানায় গ্যাসের দাম বাড়ছে 2.5 গুণ, রাজনীতির বলি আর হতে চান না আমলারা। কালের কণ্ঠ, সম্ভবত এটা শিরোনামটা দেখতে হবে অন্যভাবে, এটা তো ভিতরে শিরোনাম। উপকরণ আমদানিতে ধস, উৎপাদন ব্যাহত, রাজধানীতে 50 হত্যা মামলার তদন্তে অ্যান্টি টেরোরিজম ইউনিট। মাফ করবেন, আসলে হয় কি, পুরো কাগজটা অন্যভাবে রাখা হয়েছে। দেশ রূপান্তর, সরবরাহকারীরা আরামে, কৃষকরা ঋণের জালে, রোহিঙ্গা প্রত্যাবাসনের সুখবর চায় সব পক্ষ। ইনকিলাব, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, দেশি প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ ব্যবসা, রগ্ন দশায় এডিপি বাস্তবায়ন। সময়ের আলো, ডাকসুতে ইমেজের খেলা, 1 বছরও প্রকাশ হয়নি প্রতিশ্রুত সম্পত্তির হিসাব। আলোকিত বাংলাদেশ, দৃষ্টি ডাকসু নির্বাচনে, সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। করতোয়া নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে প্রকাশ। 90-এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চায় ছাত্রদল, পিছিয়ে নেই ছাত্র শিবির। এই ছিল শিরোনাম। আজকে যে কয়টা কাগজ আসছে, শুরুতে আমরা ডাকসু ইলেকশন, অনেক দিন মেলাকাল পরে ইলেকশন হতে যাচ্ছে এবং এর মধ্যেই শুরুতেই কিছুটা অন্যরকম ছন্দপতন লক্ষ্য করা যায়। ওই আগের স্টাইলে আবার ওই বাধা দেওয়া, নমিনেশন ফাইলিংয়ে ঝামেলা করা, এরকম হয়েছে। যাই তারপরেও একটা উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে, যে নির্বাচনটা হতে যাচ্ছে এই পর্যন্ত। আপনি কীভাবে দেখেন? ডাকসু নির্বাচন শুধু নয়, যে কোনো ছাত্র সংসদের নির্বাচনকেই আসলে স্বাগত জানানো উচিত। এই কারণে যে বাংলাদেশকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার যে বিষয়টি রয়েছে, সেটির সঙ্গে এই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেওয়ার একটা সম্পর্ক ছিল এবং আছে। 90-এ যখন গণঅভ্যুত্থান হয়েছিল, তারপর ডাকসু নির্বাচন হয় নাই। এটা খুব অদ্ভুত যে ডাকসু এবং অন্যান্য ছাত্র সংসদগুলি 90-এর গণঅভ্যুত্থানকে সংগঠিত করলো, সেই ডাকসু নির্বাচন হলো না। মাঝখানে একবার হয়েছে এবং একটা হলো মাঝখানে, যেটা ভিপি নূর হলো, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুবই বিতর্কিত নির্বাচন ছিল। এবং সেই নির্বাচনে কে ভিপি হবে কে হবে না, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া, মেয়েদের হলে ভোট দিতে না দেওয়া, এরকম অনেক অভিযোগ উত্থাপিত হয়েছিল। ফলে ওই নির্বাচনটিকে খুব আদর্শ নির্বাচন বলা যায় না। কিন্তু এর আগে যে নির্বাচনগুলি আমরা দেখেছি, আমি ছোটবেলা থেকে বেশ কয়েকটি ডাকসু নির্বাচন দেখেছি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হতো, তখন জাকসু হতো, ইউকসু হতো, আমাদের মেডিকেল কলেজগুলিতে হতো, ঢামেকসুতে আমি নিজে নির্বাচিত সদস্য ছিলাম ঢামেকসুর, এবং চাকসু হতো, রাকসু হতো। এবং এখন যে রিজভী সাহেব, তিনি রাকসুর নেতা ছিলেন। মান্না ভাই একই সাথে চট্টগ্রাম এবং বাংলাদেশে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও নেতা হয়েছিলেন, আমরা সেগুলি দেখেছি। ফলে ডাকসুর বিরাট ঐতিহ্য রয়েছে এবং আমরা মনে করি যে ভবিষ্যতে নেতৃত্ব বের হয়ে আসার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনগুলি খুবই জরুরি। কিন্তু যে বিষয়টি এবার নতুনভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে নতুন বন্দোবস্তের বিষয়ে বলা থাকলেও অথবা ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন এসেছে এরকম আশাবাদ ব্যক্ত করার পরেও আজকে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কেউ কাউকে ব্যালট বা নমিনেশন পেপার তুলতে দিচ্ছে না, বা বাধা দিচ্ছে, কিংবা এক ধরনের টেনশন তৈরি হচ্ছে। এই বিষয়গুলি, এটি আমাদের কাছে খুব একটা কাম্য নয়। আমরা মনে করি যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে আমরা ভবিষ্যতে নেতৃত্বের চেহারা বাংলাদেশে কি হতে যাচ্ছে এই সম্পর্কে একটি ধারণা পাবো। এবারই প্রথমবারের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দল অথবা ধর্মীয় নাম আছে এমন রাজনৈতিক দল, তারা তাদের ছাত্র সংগঠনকে প্রকাশ্যে নির্বাচনে আনছেন। এটাও একটা পরিবর্তন। এর আগে আমরা প্রকাশ্য নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সেভাবে দেখি নাই, এবং এইখানেও তাদের নির্বাচনী আচরণ কেমন হয় এটাও দেখার একটা বিষয় আছে। কারণ এর আগে তারা সরাসরি নির্বাচনে যেহেতু অংশ নেন নাই, তারা বিভিন্ন মিত্র ছাত্র দলগুলির সাথে মিলেমিশে থেকে এক ধরনের ভোটে প্রভাব রেখেছেন।
কিন্তু এইবার তো তারা নিজেরা প্রার্থী দিবেন, ফলে এইখানেও তাদের জনপ্রিয়তা এবং তাদের যে সাংগঠনিক দক্ষতা সেটা প্রমাণ করার একটা জায়গা আছে। আমরা লক্ষ্য করেছি যারা কমিউনিস্ট বা ওই সমাজতান্ত্রিক চিন্তাধারার ছাত্র রাজনীতি করে, যারা বামপন্থী, তাদের মধ্যেও কিন্তু একটা আমরা লক্ষ্য করেছি একটা ঐক্য স্থাপিত হয়েছে এবং তারা একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তারা বিশ্বাস করছেন। ফলে আমি মনে করি যে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশে এই মনোনয়ন তোলা, জমা দেওয়া এবং প্রার্থিতা ঘোষণা করার বিষয়টি শেষ হওয়া উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিশ্চিত করা উচিত যে বহিরাগতরা এই প্রচার প্রচারণার সময় অংশ নিতে পারবে না, ঢুকতে পারবে না এবং শিক্ষকরা নিরপেক্ষ আচরণ করবেন, যারা নির্বাচন পরিচালনা করবেন তারা নিরপেক্ষ আচরণ করবেন এবং কোনো ধরনের পরিবেশ তৈরি হতে দেবেন না যাতে এই নির্বাচনটা ব্যাহত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আজকে দিনের অন্যান্য শিরোনামের মধ্যে আছে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি, রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য এখনও আজ মানে কি হয়নি, মতৈক্য হয়নি। এই বিভ্রান্তিটা আসলে শুরু থেকেই তৈরি হয়েছে, কেননা যারা এই সনদ অথবা ঘোষণা অথবা যাই কিছু করার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করেছি তারা চাইছেন যে পুরোটা সবাই মেনে নেবে। পুরোটা সবাই মেনে নেওয়া কিন্তু এক ধরনের একনায়কতান্ত্রিকতা। একনায়করা তো সেটাই করতেন, ওনার যা ইচ্ছা সবাই মেনে নেবে। ফলে একটা ঘোষণাপত্র যদি সবাই একমত হয় তাহলে হয় সেটি একটি অকার্যকর ঘোষণাপত্র অথবা সেটি একটি চাপিয়ে দেওয়া ঘোষণাপত্র। কেননা দ্বিমতই হচ্ছে রাজনীতির সৌন্দর্য এবং দ্বিমত থাকতে পারে, থাকবে এবং সেই দ্বিমতগুলিকে অ্যাকোমোডেট করতে হবে অথবা দ্বিমতের জায়গাগুলিকে বাদ দিয়ে ঘোষণা দিতে হবে। এখন দ্বিমতকে যদি তারা অ্যাকোমোডেট করতে না পারেন তাহলে দ্বিমতের জায়গাগুলি বাদ দিতে হবে, এটাই হচ্ছে সহজ কথা। কিন্তু দ্বিমত রেখে একটি ঘোষণাপত্র দিয়ে এইটা যদি মেনে নিতে বলা হয় সবাইকে অথবা বলা হয় এটি ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়েছে, তাহলে এটা সঠিক হবে না এবং এটা শেষ পর্যন্ত এটা কার্যকর হবে না। যেমন আপনি লক্ষ্য করবেন যে নিরাপত্তা পরিষদে যখন দ্বিমত হয় তখন সাধারণ পরিষদ যতই ঘোষণা তৈরি করুক ওই দ্বিমতের কারণে শেষ পর্যন্ত ঘোষণাপত্র কোনো কাজে লাগে না। এরকম বহু রেজলিউশন সাধারণ পরিষদ নিয়েছে জাতিসংঘে, কিন্তু বৃহৎ শক্তিরা একমত না হওয়ার ফলে ভিটো কিন্তু একটা দ্বিমত এবং এই নোট অফ ডিসেন্ট থাকার কারণে শেষ পর্যন্ত সেইগুলি ঘোষণার জায়গায় ঘোষণা থাকে, রেজলিউশন নাম্বার 7, 8, 9, কিন্তু সেটা কাজ হয় না। তো এই ঘোষণাপত্র সেরকম পরিণতি হয়ে যেতে পারে। তাইলে পরিণতি কি হবে? পরিণতি হলো যে আমি মনে করি যেটা রাজনৈতিক অপরিপক্কতা। আমি যেটা শুরু থেকেই বলেছি বিভিন্ন জায়গাতে, সেটি হচ্ছে যে ধরনের কমিশন তৈরি করা হচ্ছে এবং যাদেরকে কমিশনের উচ্চ পদগুলিতে রাখা হয়েছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রিসেন্ট না। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন না, তারা বাংলাদেশে অনেকে থাকতেনও না। ফলে তারা অনেক ক্ষেত্রে বুকিশ কিংবা এক ধরনের আইডিয়ালিজম থেকে তাদের এই কাজগুলি করার চেষ্টা করেছেন, কিন্তু মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে যদি কাজগুলি না করা হয় তাহলে এই ধরনের কমিশনগুলি সফল হয় না। এই ধরনের কমিশনে আমি সবসময় মনে করেছি কিছু বিষয় ছিল এবং এখনও আছে, সেটি হচ্ছে সঠিকভাবে জেন্ডার রিপ্রেজেন্টেশন হয় নাই। নারী পুরুষের যে একটা সমতা কিংবা এক ধরনের রিপ্রেজেন্টেশন থাকবে গ্রহণযোগ্য, সেটা হয় নাই। পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অলমোস্ট নাই। যারা এটা করছেন তারা কেউ রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি না, ছিলেন না, এমনকি অবসরপ্রাপ্ত রাজনীতিবিদও না। হ্যাঁ, ধরেন একসময় রাজনীতি করতেন, এখন আর করেন না, বয়স হয়েছে, এরকম কেউ না। তো আরেকটা বিষয় হচ্ছে এরা অনেকেই বিদেশি ভাষায় পড়াশোনা করেন। এরা বাংলাদেশের ছেলেমেয়েরা এখন কি ভাষায় কথা বলে এটাও তারা জানেন না। তারা ইংরেজিতে ক্লাস নেন আর এখানে এসে বাঙালিদের উপরে এই সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফলে এটা মানুষের সঙ্গে মাটির সঙ্গে বিযুক্ত সংস্কার। এই সংস্কারের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা যে টার্মসগুলি তারা ব্যবহার করেছেন জনতা সেটা বুঝে না। বহুত্ববাদ বোঝে না, জনতাকে বুঝে আরও কিছু বিষয় তারা বলেছেন। এমনকি বাংলাদেশের যে সাংবিধানিক নাম সেটি পরিবর্তনের কথা তারা বলেছেন, জনগণতান্ত্রিক বলেছেন। তো এই বিষয়গুলিকে বাংলাদেশের মানুষ যথেষ্ট অবগত অথবা সচেতন, ফলে তারা যেসব বিষয় বলছেন এগুলো অনেকটা একাডেমিক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। রিসার্চাররা বোঝেন, যারা এগুলি নিয়ে কাজ করেছেন, কিছু এনজিও কর্মী তারা বোঝেন, কিছু সাংবাদিক যারা এইসব বিটে রিপোর্ট করেছেন তারা বোঝেন, অথবা সম্পাদক জাতীয় মানুষ যারা সংবাদের সঙ্গে বহু জড়িত তারা বোঝেন। সাধারণ মানুষ এমনকি গৃহবধূরা কি বোঝেন না, রিক্সাওয়ালারা কি বোঝেন না, সাধারণ শিক্ষক এই মুহূর্তে যারা
আন্দোলন করছেন বিভিন্ন জায়গাতে, তথ্য আপা, তারপরে এই যে পল্লী বিদ্যুতের ভাইয়েরা বোনেরা, তারপর গ্রামীণ ফোনে চাকরিজীবী যারা চাকরির অনিয়ম নিয়ে আন্দোলন করছেন, এরকম একাধিক আন্দোলনকারী পক্ষ এখনই মাঠে আছে। এদের কাছে কি এই সংস্কারের কোনো ভ্যালু আছে? কারণ এরা এসেছেন যে দাবি নিয়ে, সেই দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না। এমনকি নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা কোনো দাবি এই পর্যন্ত তোলে নাই যেটা জনগণের দাবি। তাদের সমস্ত দাবি হচ্ছে ক্ষমতায় যাবে কিভাবে, নির্বাচন কিভাবে হবে, কি বলে কনস্টিটিউশন কিভাবে বদল হবে, ফ্যাসিবাদ কিভাবে প্রতিহত হবে। কিন্তু এই যে প্রায় 9 জন কিংবা 7 জনের মতো, আমি সঠিক সংখ্যাটা এই মতো মনে করতে পারছি না, 7 থেকে 9 জনের ভেতরে পল্লী বিদ্যুতের লাইনম্যান মারা গেছেন অকারণে ট্রান্সফার করার কারণে, তাদের এই ট্রান্সফার হওয়ার কথা না। কিংবা এই যে তথ্য আপারা ঘুরছেন এবং তাদের দাবি দেওয়া কেউ শুনছে না। কিংবা গ্রামীণ ফোনের কর্মী যারা দেশের শ্রম আইনে এক ধরনের বিচার চাইছেন, তাদের কথা কেউ পাত্তা দিচ্ছে না। তো এই কাজগুলি কি জনগণের জন্য বেশি প্রায়োরিটি নয়? মানুষ যদি 1 বছর 2 বছর 3 বছর না টেকে, তাহলে এই কনস্টিটিউশন কার কাজে লাগবে? চাকরি না থেকে বেকার হয়ে যায়, কার কাজে লাগবে? রাজশাহীতে যদি 4 জন আত্মহত্যা করে দারিদ্র্যের কষাঘাতে, এই সংবিধানের সংস্কার কার কাজে লাগবে? সংবিধান মানুষের জন্য, মানুষ তো সংবিধানের জন্য না। কেমন নির্বাচন দেখতে চান তো স্যার? নির্বাচন হচ্ছে সকল ভোটার যাতে ভোট দিতে পারে এবং তার পছন্দের ক্যান্ডিডেট খুঁজে পায়, এইরকম একটি নির্বাচন হতে হয়। সেটা কিভাবে সম্ভব? সেইটা যদি হতে হয় তাহলে নির্বাচনকে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে করতে হবে, নিরাপদ করতে হবে, সব ধরনের প্রভাব মুক্ত রাখতে হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কোনো ধরনের কারসাজি করা যাবে না। আমরা দেখেছি আগে নির্বাচনগুলি কোথায় কোথায় বিতর্কিত হয়েছে। প্রথমে বিতর্কিত হয়েছে যারা নির্বাচনে দাঁড়াতে গিয়েছেন সরকারের ইচ্ছায় তাদের নমিনেশন গ্রহণ করা অথবা বর্জন করা হয়েছে। একই নির্বাচনে একজন বৃহৎ ঋণ খেলাপি অংশ নিতে পারছেন, আরেকজন একটা ঋণের গ্যারান্টার হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে। এই যে প্রথমেই সরকারি প্রভাব খাটিয়ে কিছু লোককে বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া, এটা হয়েছে। তারপর কি হয়েছে? তারপর যারা দাঁড়িয়েছেন তাদেরকে কাউকে ভয়ভীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে এমন অবস্থা তৈরি করা হয়েছে যে তারা নির্বাচন বর্জন করেছেন এবং নিজের দলে যারা নমিনেশন পেয়েছেন তাদেরকে জনপ্রিয়তার ভিত্তিতে না এনে তাদেরকে আনা হয়েছে কোনো ব্যক্তির কাছে তার গ্রহণযোগ্যতা দিয়ে। বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি বিগত প্রধানমন্ত্রী যাকে পছন্দ করবেন তিনি আসলে নমিনেশন পাবেন। এবং আমার পরিষ্কার মনে আছে কোনো একটি নির্বাচনে মতিয়া চৌধুরী এই কমিটির মধ্যে ছিলেন এবং তিনি বলেছিলেন যে তারা শুধু নমিনেশন পত্র গ্রহণ করছেন, কিন্তু তারা আসলে কোনো বিচার বিবেচনা করার অধিকার রাখেন না, তারা সব গুছিয়ে নিয়ে একজনের কাছে যাচ্ছেন ফাইল নিয়ে। তো এই যে এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচনের প্রার্থিতা নির্ধারণ হওয়া, এইটা হচ্ছে পার্টিগুলির দুর্বলতা। এই কারণে নিজের পার্টির মধ্যে জনপ্রিয় না, পার্টিতে ভোটে জিতবে না, এরকম লোকেরা গিয়ে এমপি পদে বসে পড়েছে যাদেরকে তার নিজের দলের লোকেরা পছন্দ করে না। তারপরে যেটি হয়েছে নির্বাচনের প্রসেসকে বিঘ্নিত করা হয়েছে, নির্বাচনের ভোট ঠিক মতো গণে নাই এবং এটা পরিষ্কারভাবে আমাদের কাছে আছে যে ভোট হয়েছে হয়তো একরকম কিন্তু গোনা হয়েছে আরেক রকম, অথবা ভোট হতেই দেওয়া হয় নাই এবং এক ধরনের বাগধারা তৈরি হয়েছিল রাতের ভোট দিনের ভোট, লাইলাতুল ইলেকশন, সেটা হয়েছে। তাহলে এই সমস্যাগুলি দূরীভূত করতে হবে এবং নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনের প্রসেসকে পারফেক্ট করতে হবে। নির্বাচনে যারা অংশ নেবেন তাদেরকে সকল ধরনের প্রভাবমুক্ত এবং ভয়ভীতিমুক্ত থাকতে হবে। নির্বাচন যারা আয়োজন করবেন তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, নির্বাচনকে নিরাপদ রাখতে হবে এবং সব ভোটার এবং তাদের দল যেন নির্বাচনে অংশ নিতে পারে এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। যে কনস্টিটিউশন বলে এটি ইনক্লুসিভ হতে হবে, সংস্কারবাদীরা বলেছেন, তারা এটাও বলেছেন যে বহুত্ববাদ চালু করতে হবে, প্লুরালিজম, সেইখানে একে দিব ওকে দিব না, এ দাঁড়াতে পারবে ও দাঁড়াতে পারবে না, বিভিন্ন ধরনের ট্যাগিং অ্যাপ্লাই করে নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়ার চেষ্টা করা, এটি কিন্তু প্রকারান্তরে নির্বাচনকে বাধাগ্রস্ত করে। সকল নাগরিকের সংবিধান অনুযায়ী নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে, ফলে যে দাঁড়াতে চাক তাকে নির্বাচনে দাঁড়াতে দিতে হবে এবং সেটা যদি দেয়া না হয়, বলা হয় যে আপনি পারবেন না আপনি পারবেন না আর উনি পারবেন আর উনি পারবেন, তাহলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের সামনে আমাদের সময়ের একটা শিরোনাম আছে, সেটা হচ্ছে রাজনীতির বলি আর হতে চান না আমলারা। হ্যাঁ, এটা আসলে শুধু আমলা নয়, সকল প্রজাতন্ত্রের কর্মচারী আসলে রাজনৈতিকভাবে পরিচালিত হতে চান না, কেননা রাজনৈতিকভাবে তারা বাধ্য হন পরিচালিত হতে। আপনি দেখবেন এই সরকার একটা আইন করেছে, সরকারের নির্দেশ আপনি মানতে না চাইলে অথবা সরকারের সঙ্গে কোনো বিরোধিতায় জড়ালে আপনাকে বরখাস্ত করা যাবে।
এখন যে সরকার ক্ষমতায় আছে সে যদি স্বৈরতান্ত্রিক হয় তাহলে এই আইনটা তো স্বৈরতন্ত্রকেই সমর্থন করবে, তাই না? এই সরকার ভাবছেন তারা খুব ভালো, ফলে তাদের আদেশগুলি খুব ভালো এবং এই আমলারা সেটা না মানলে তাদেরকে বরখাস্ত করে দেয়। রাজনৈতিক সরকার নাও হতে পারে, কিন্তু রাজনৈতিক সরকার ভালো নাও হতে পারেন, এমনকি এই সরকারেরও অনেক সিদ্ধান্ত হতে পারে যেগুলি ভালো না, কিন্তু এই অধিকার কি আমলাদের আছে কিংবা পুলিশের আছে কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের আছে? যে অন্তর্বর্তী সরকার এরকম একটা আইন বানিয়েছেন যে বরখাস্ত করা যাবে খুব সহজে এবং মানতেই হবে, কোনো ধরনের প্রতিবাদ করা যাবে না, সেই অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে ভবিষ্যতের স্বৈরতন্ত্রকেই সহযোগিতা করলেন, কেননা আমলারা কোনো প্রতিবাদ করতে পারবেন না। কিভাবে করবেন? তাহলে রাজনীতির বলি হবেন। অতীতেও তো সেটাই হয়েছে, চাকরি হারানোর ভয়ই তারা রাজি হয়েছেন। একজন মানুষ যখন 15-16 বছর চাকরি করে ফেলেছেন, যখন তার প্রমোশন প্রয়োজন, যখন তার ছেলে মেয়ের চাহিদা বেড়েছে, ছেলে মেয়ে স্কুল পার করে কলেজ পার করে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তখন যদি তার চাকরিটা চলে যায়, কোনো রাজনৈতিক দল তার দায়িত্ব নিত, কোনো এনজিও তার দায়িত্ব নিত, তাহলে এই আমলারা তো বাধ্য হয়েছেন এটা করতে। ফলে এই রাজনৈতিক বলি হওয়া থেকে পুরো প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে আসলে বাঁচাতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে স্বাধীনতা দিতে হবে যে তারা যে কোনো অন্যায়কে না করতে পারবেন, অন্যায় সিদ্ধান্ত অথবা অন্যায় আদেশকে, এবং প্রয়োজনে তারা আদালতে গিয়ে কিংবা কোনো একটি প্রতিরক্ষামূলক জায়গায় গিয়ে, কোনো কমিশন হতে পারে, কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে, যেখানে গিয়ে তারা প্রোটেকশন সিক করতে পারবেন যে আমি অন্যায় আদেশ মানি নাই, এই কারণে আমি চাকরি হারাবো না, এই সিদ্ধান্ত দেন। কিন্তু তারা তো চাকরি হারাবেন, এই সরকারি আইন করেছে। ফলে রাজনীতির বলি যারা যাতে আরো ভবিষ্যতে আরো হন, সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন। আগে যেভাবে হতেন সেরকম তারা হতে চান না আর কি। কিন্তু এখন যে আইনটা হয়েছে এতে কিন্তু ভবিষ্যতে আরো বেশি হবেন, কারণ আরো দ্রুত তাদেরকে বরখাস্ত করা যাবে, আরো দ্রুত তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। এবং সেই আইন কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে প্রযোজ্য হয়েছে, একাধিক কর্মচারী চাকরি হারিয়েছেন এরই মধ্যে। সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কি, কেমন? সোশ্যাল মিডিয়ার একটা আলাদা সমাজ তৈরি হয়েছে। এই আমাদের যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সমাজ ব্যবস্থা একটা পার্থক্য তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। বয়োজ্যেষ্ঠকে আমরা সবসময় সম্মান করেছি, এটা বাঙালি সংস্কৃতি শুধু না, এটা মুসলিম সংস্কৃতি এবং এটা এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সংস্কৃতি। গুরুজন আমাদের কাছে শ্রদ্ধার্ঘ, আমরা শিক্ষক আমাদের কাছে শ্রদ্ধার্ঘ, এবং আমরা এই শ্রদ্ধার্ঘ মানুষদেরকে আমরা বলি যে তাদের আমরা পদসেবা করি। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব শিক্ষকের পা ধুইয়ে দিতে বললেন তার রাজকুমারকে, এইটা আমাদের সংস্কৃতি। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যত আপনি বয়সে বড় তত বেশি গালিগালাজ, পুরো আমাদের সমাজের উল্টো একটা পরিস্থিতি। এবং এই সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে এখন প্রভাবিত করতে শুরু করেছে। আপনি দেখবেন যে ভাষায় স্লোগান হয়েছে এই কিছুদিন আগে, এই ভাষা আমাদের সামাজিক ভাষা এবং রাজনৈতিক ভাষা না। আপনি দেখবেন যে আমাদের ভাষণগুলিতে এক বক্তা আরেক বক্তাকে সাহেব বলে সম্বোধন করেন, জনাব বলে সম্বোধন করেন। কিন্তু আমাদের এখানে এখন রাজনীতির ভাষা হয়েছে এমন এক ভাষা যেটা কানে আঙুল দিয়ে রাখতে হয়, মুখে হাত চাপা দিয়ে রাখতে হয়, যে এই ভাষায় আমরা কোনোদিন স্লোগান শুনি নাই। এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এমন ভাষায় রাজনৈতিক সমালোচনাকে নিয়ে এসেছেন যেটি আসলে আমাদের সংস্কৃতি বিরোধী। তারা একদিকে আশা করবেন যে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে অধিকার আসবে, এই সমাজে সহনশীলতা আসবে, এই সমাজে উদারতা আসবে। অন্যদিকে তারা এমন ভাষা ব্যবহার করবেন যে ভাষা ব্যবহার করলে সাধারণ মানুষ সেইখান থেকে চলে যায়, পালিয়ে যায়, নিজের ইজ্জত বাঁচানোর জন্য তারা চুপ করে যায়। তাহলে তো এই সমাজ আসলে ক্ষতি। বাট এটা তো ঠিক যে বেশ কিছু কিছু ভালো কাজও তারা করেছেন, বা অনেক কিছু খবর যেটা আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে পাই না সেটা সোশ্যাল মিডিয়াতে পাই। এই ভালো খারাপ তো আমাদের এই সমাজও আছে, ভার্চুয়াল সমাজের বাইরে আমাদের যে সমাজ সেখানেও আছে। পলান সরকার কিংবা অন্য যারা কেউ বই পড়ান, কেউ গাছ লাগান, এদের তো সোশ্যাল মিডিয়া লাগে নাই। ফলে এইরকম পলান সরকাররা, এইরকম মানুষের আব্দুল্লাহ আবু সাইদরা সোশ্যাল মিডিয়া তো আছেন, তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভালো কাজ করেন। কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার এখন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ভদ্রলোক অথবা অভদ্রলোক কারো স্টেটাসের নিচে কমেন্টে অকথ্য ভাষায় গালিগালাজ ছাড়া পাওয়া যায় না। ভালো কথা লিখলেও কেউ এসে গালি দেয়, কোনো কারণ না থাকলেও সে ওখানে এসে একটা গালিগালাজ করে। এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা এমন একটা আবহ তৈরি করেছে যে আবহে বহু মানুষ সোশ্যাল মিডিয়া পরিত্যাগ করে তারা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখেন, অংশ নেন না। আর কিছু ভালো কাজ না, অনেক ভালো কাজ সোশ্যাল মিডিয়াতে হয়েছে, সেই কাজগুলি কিন্তু আবার মূলধারার গণমাধ্যমে হাইলাইটেড হয় না। বরং মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে যেগুলি গসিপ, যেগুলো বাজে কথা, যেগুলো
অনেক বেশি ভিউ কিংবা ক্লিক জেনারেট করবে, তারা সেগুলো বেছে নিচ্ছেন। কারণ মূলধারা আবার অনলাইনে আছে। যে সংবাদ আজকে ছাপা হয়েছে এই পত্রিকাতে, একই সংবাদ অনলাইনে আছে। এই সংবাদপত্র একজন সিরিয়াস মানুষ পড়ে যে কথা ভাবছেন, সেই সিরিয়াস কথাটা তিনি সোশ্যাল মিডিয়াতে লিখতে পারবেন না, কারণ এখানে লিখলে তাকে গালিগালাজ করা হবে। ফলে আমি মনে করি যে আমাদের দ্রুত এই বিষয়ে নতুনভাবে ভাবতে হবে। কীভাবে সেটা? আমি এখনো মনে করি যে প্রিন্টেড পত্রিকার অনলাইনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনলাইনের পত্রিকা অনলাইন হবে, সেটি আলাদা পত্রিকা হবে। একই নামে প্রিন্টেড পত্রিকা যখন অনলাইনে থাকে, তারা মূলত ওই অনলাইনের ক্লিক এবং অনলাইনের বেইটের দিকে চলে যান। আপনি দেখবেন যে বাংলাদেশের সমস্ত প্রিন্টেড পত্রিকা শেষ পর্যন্ত তাদের অনলাইন ভার্সনকে ওই ক্লিক বেইটে পরিণত করেছে। তাদের ওইখানকার যে হেডলাইন কিংবা ওইখানকার যে প্রেজেন্টেশন, সেটা তাদের মূল পত্রিকার সাথে অনেক ক্ষেত্রেই আমি দেখি যে, বা তাদের যে আচরণ, সেটা এক ধরনের সাংঘর্ষিক। একাধিক পত্রিকা আছেন, তারা সারাদিন ক্লিক বেট দিতে থাকেন। সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখলে সেইটা নিয়ে তারা সেটা ওখানে পোস্ট করতে থাকেন তাদের সাইটে। এইটাও কিন্তু আসলে একটা রং থিং অথবা একটা ভুল কাজ। পত্রিকার কাজ হচ্ছে নিজে অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে। সারাদিন সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট টুকিয়ে আপনি আপনার পত্রিকার পেজের মধ্যে দিয়ে দিবেন, এইটা ঠিক না। এটা আমি বলবো যে এইটা হচ্ছে যে নিয়ম আছে বা সাংবাদিকতার যে আদর্শ আছে তার পরিপন্থী। এটা কি পরিপন্থী? কিন্তু এটা ঝুঁকিপূর্ণ কিনা? এটা একই সাথে ঝুঁকিপূর্ণ এবং একই সাথে পরিপন্থী। কারণ যার কাছ থেকে তারা একটা লাইন বা দুইটা লাইন তুলে নিচ্ছে, তার পুরো স্ট্যাটাসটা তারা ছাপছে না, তার পুরো বক্তব্যটা তারা ছাপছে না, এটার কনটেক্সটে তারা বলছে না। একজন মানুষের 300 লাইনের বা 200 লাইনের একটি কথা থেকে 6টা লাইন তুলে নিয়ে তার ছবিটা ব্যবহার করে তারা সেটাকে কার্ড বানিয়ে ছেড়ে দিচ্ছে। এবং যেহেতু তাদের পাঠকের সঙ্গে ওই ব্যক্তির পাঠকের তফাৎ আছে, যেমন আপনার ফেসবুকের স্ট্যাটাসের পাঠকরা অনেক সিরিয়াস হতে পারে, কিন্তু আপনার পত্রিকার পাঠকরা নট নেসেসারিলি আপনার পাঠকের মতো সিরিয়াস। এখন আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখান থেকে তারা 6টা লাইন তুলে নিয়ে এমনভাবে পত্রিকার মধ্যে দিল, পত্রিকার লোকগুলি ওই লাইনগুলি বুঝেই না, এবং তারা আপনাকে ছবি সহ দেখে গালিগালাজ শুরু করলো, আপনার প্রতি শত্রুতা অনুভব করলো। এই শত্রুতা আপনার পুরো লেখাটা পড়লে অথবা আপনার মূল জায়গাতে যদি তারা ফলোয়ার থাকতো, তাহলে তারা এই শত্রুতা অনুভব করতো না। কিন্তু অবাধ স্বাধীনতা থাকলে তো এরকম হইতেই পারে। অবাধ স্বাধীনতা কিন্তু আরেকজনের লেখা নিয়ে ছেপে দেওয়ার স্বাধীনতা না। আপনার পত্রিকাতে বা যে কোনো পত্রিকাতে কেউ লিখলে আপনি পয়সা দেন, কিন্তু স্টেটাস আপনি সাথে সাথে নিয়ে নিচ্ছেন কেন? এটা পাবলিক, আপনার পত্রিকাও পাবলিক। এখানে আপনি যা ছাপেন সেটাকে আমি নিয়ে আমার পত্রিকা ছাপতে পারি? হচ্ছে তো হচ্ছে, এবং এটা অন্যায়, এটা কপিরাইটের ব্রিচ, এটা করা উচিত না। আমার লেখার মালিক তো আমি, আমার অনুমতি নিতে হবে যদি আপনি সেটা ছাপতে চান। আমার অনুমতি তো কেউ নিচ্ছে না, এবং এটা অন্যায় হচ্ছে। তাতে করে আমার একটি বক্তব্য বিকৃতভাবে মানুষের সামনে উপস্থিত হচ্ছে, অথবা কোন কনটেক্সটে কথাটা বলা হয়েছিল সেটা কেউ জানছে না, এবং তার সঙ্গে আমার যে ছবিটা ব্যবহার করা হচ্ছে, একজন ব্যক্তির ছবি ব্যবহার করার অনুমতি নিতে হয়। ছবিকে আমি তাদেরকে দিয়েছি, তারা নিজেরা সেই ছবিটা তোলেনও নাই, আমার ফেসবুক থেকে নিয়ে নিচ্ছেন বা আপনার ফেসবুক থেকে নিয়ে নিচ্ছেন। আমি মনে করি যেটা অন্যায়, এটা ভুল। আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে যুক্ত, 42 বছর যুক্ত, কিন্তু আপনি তো মোটামুটি ট্রেন্ডটা ভালো করে জানেননি। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেমন? নাই। কেন নাই? সংবাদপত্র নিজেকে পরাধীন করে রেখেছে, কেননা সংবাদপত্রে মানুষ কাজ করে। ইন্টারেস্টিং। এবং মানুষ যেহেতু কাজ করে, আপনি একজন সম্পাদক, আপনার জুনিয়র যদি ভয় পায় যে একটি সংবাদ লেখার পরে তাকে রাস্তায় কেউ আহত করবে, নিহত করবে, একজন জুনিয়র যদি ভয় পায় যে সেইটা লেখার পরে তার চাকরি চলে যাবে কারণ মালিকের স্বার্থ অথবা মালিককে ভয় দেখানো হয়েছে, একজন জুনিয়র যদি ভয় পায় যে সে কিছু লেখার পরে তাকে সামাজিকভাবে হেয় করবে অথবা তার উপরে কোনো অত্যাচারের খড়গ নেমে আসবে, সে লিখবে কীভাবে? ফলে তার তো নিজের স্বাধীনতা সে নিজেই বন্ধ করে, সে চিন্তা করে একটা কিছু লেখার আগে। তারপর সে কার কাছে যায়? নিয়ম ভঙ্গ করা বলেন কিংবা প্রতিবাদ করা বলেন কিংবা নতুন কিছু করা, এটা তো তরুণরা করে। কিন্তু সে যখন ডিসিশনের জন্য যায়, কার কাছে যায়? তার চেয়ে বয়স্ক আরেকজনের কাছে যায়। বয়স্ক ব্যক্তিরা স্বাভাবিকভাবেই তরুণদের চেয়ে ভীতু হয়, এবং অধিকাংশই তখন বলে বাবা করো না, দরকার কি, থাক, চাকরিটা থাক। তারপরে যেতে যেতে আপনার কাছে যায়। আপনার কাছে যাওয়া পর্যন্ত কিন্তু তার জন্য অত্যন্ত কঠিন। সবাই তো আপনার পর্যন্ত পৌঁছাবে না, আপনার পার হয়ে যেতে হবে। ফলে শেষ পর্যন্ত সে আপনার কাছে গেলে কিন্তু আপনি বলতেন, আপনি স্বাধীনতা দিতেন, কিন্তু আপনার পর্যন্ত সে যেতে পারছে না। এবং যে কারণে দেখা যায় বহু সংবাদ মরে যাচ্ছে, বহু সংবাদ অন্যভাবে লেখা হচ্ছে। অনেকে আছেন রাজনৈতিক প্রভাবিত ব্যক্তি, তারা পত্রিকাতে আছেন, তারা নিজেদের মতো করে সংবাদ লিখছেন, এবং সেলফ সেন্সরশিপ অনেক বেশি অ্যাপ্লাইড হয়েছে, যেটা আমি মনে করি যে এটা খুবই হয়েছে এবং হচ্ছে। এবং শুধু তাই না, আপনি আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু যুক্তিপূর্ণ অনেক কিছুকে বা মানবিক অনেক কিছুকে কেবলমাত্র রাজনৈতিক বিভেদের কারণে ট্যাগ করে অপমানজনক অবস্থা তৈরি করা হচ্ছে, এবং এই অপমানের ভয়ে
অত্যাচারের ভয়ে অথবা আমি বলবো যে এক ধরনের অদেখা বিপদের ভয়ে বহু মানুষ মব ভায়োলেন্স আছে না একটা মব ভায়োলেন্সের কথা আমি বলেছি যে আপনি যখন রাস্তায় বের হবেন আপনি তো নিরাপদ না, ফলে আপনি পত্রিকার অফিস থেকে বের হয়ে আসছেন, ফলে এই যে অনিরাপত্তার অনুভূতি এই ডাকসু ইলেকশনে তো আমরা মব ভায়োলেন্সের এটা কি দেখলাম। হ্যাঁ আমরা দেখলাম শুধু ডাকসু ইলেকশন না, আপনি দেখেন একজন সাংবাদিক, সাধারণ সাংবাদিক, নাম করা কেউ না, একটা ছবি তুলেছিলেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং এই বিষয়গুলিতে সরকারের যেভাবে মনোযোগী হওয়া উচিত ছিল বা নিরাপত্তা দেওয়া উচিত ছিল সেটা তো সরকার দেন নাই। যেখানে সেখানে যে কেউ যা খুশি করতে পারছে, যে কাউকে অপমান করা, যে কাউকে হেয় করা, কিংবা যে কোনো কিছু ঘোষণা করে দিয়ে সেইটা কাজে পরিণত করা, এইগুলিতে কেউ তো বাধা দিচ্ছে না। কাজগুলি ঘটছে সরকারি প্রেমিসে, রাস্তায় হচ্ছে, ফুটপাতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে হচ্ছে, যেখানে সামাজিক নিরাপত্তা বিধান করার দায়িত্ব হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি কোনো এমন আচরণ হয় যেটা অভদ্র অথবা অরুচিকর, সেটা বন্ধ করার দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের। প্রক্টোরিয়াল রুলে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অথবা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বহিরাগতরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না? তাদের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করার জন্য কোনো ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘোষণা করতে পারে না। এই সরকার আসার পর বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার নিশ্চয়ই মনে আছে। ওই একই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তখন যে কাউকে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিছিল করতে দিচ্ছে, ঝাড়ু নিয়ে ঢুকতে দিচ্ছে, ঝাড়ু প্রতিবাদ করতে দিচ্ছে। তার মানে একটা দ্বিমুখিতা আছে, এক ধরনের দ্বিচারিতা আছে এই প্রশাসনের। নির্বাচন পর্যন্ত এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ আছে? আমরা প্রায় শেষ প্রান্তে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সরকার যদি বলতে চায় যে তারা নির্বাচনে কোনো পক্ষপাত করছে না, তাহলে নির্বাচন চলাকালীন অথবা তার আগেই, বহু আগেই কোনো দলের সাথে সম্পৃক্ত অথবা দলের সঙ্গে অনেক মাখামাখি আছে এমন উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে। কেননা ধরেন আমি চ্যানেল আইতে কাজ করি আজকে, এবং চ্যানেল আইতে কালকে একটা নির্বাচন হবে, আমি আজকে পর্যন্ত চ্যানেল আইতে থেকে পদত্যাগ করে কালকে নির্বাচনে অংশ নিচ্ছি, এর মানে হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়েছি। তো এই গুছানোর সুযোগ যদি কাউকে দেওয়া হয়, এটা অন্যায়। দ্বিতীয় হচ্ছে এই সরকার যখন কোনো বক্তব্য দিবেন তখন এটা যাতে কোনো রাজনৈতিক দলের পক্ষে না যায়, এটা তাদেরকে এনশিওর করতে হবে। কিন্তু এখন যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যারা সরাসরি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যই শুধু দেন নাই, তারা এমন বক্তব্য দিয়েছেন যেটা সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। সরকার বলছে তারা মব নিয়ন্ত্রণ করবেন, আর সরকারের প্রেস সচিব বলছেন মব হচ্ছে প্রেশার গ্রুপ। এটা সম্পূর্ণভাবে সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কখন হবে এবং হবে না এটা বলার দায়িত্ব সরকারের না, এটা নির্বাচন কমিশনের। সরকার অনুরোধ করবেন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন যথোপযুক্ত সময়ে নির্বাচনের ডেট ঘোষণা করবেন। কিন্তু প্রেস সচিব বলে দিচ্ছেন নির্বাচন হবে, উনি জানেন। উনি জানবেন কেন? যে হায়ারার্কিতে তার অবস্থান কত, তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা যদি করেই সরকার, আমি তো বলবো এটা করাই উচিত না। সরকারকে নির্বাচন নিয়ে প্রেস সচিবের সাথে আলোচনা করবে, সরকার শুধু জানিয়ে দেবে আপনি ঘোষণা করেন অত তারিখে নির্বাচন, এছাড়া কি তার? কিন্তু আমার মনে হচ্ছে উনি পলিসি মেক করেন। এরকম দ্বিধাদ্বন্দ্ব একটা সরকারের মধ্যে থাকলেই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে না। তারা মনে করবে যে মানুষ প্রেস নিয়ন্ত্রণ করছেন তিনি আসলে পক্ষপাত করেন, যে মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছেন তিনি আসলে পক্ষপাত করেন। এবং এই পক্ষপাত হচ্ছে, এই মানসিকতাটাই হচ্ছে সমস্যা। পক্ষপাত না হলেও পারসেপশন ক্রিয়েটস অবস্টাকল টু আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আপনি ভোট দিয়ে আসার পর যদি আপনার ফিলিং হয় ভোট গুনছে না, ভোট কিন্তু গোনা হয়েছে, কিন্তু আপনার ফিলিং হচ্ছে ভোট গনে নাই, তাইলে কিন্তু ভোট বিতর্কিত হয়ে যায়। ভোটারকে স্যাটিসফাইড হইতে হবে যে ভোট ঠিক মতো হয়েছে। আপনি ভোট ঘোষণা করে দিলেন ঐতিহাসিক নির্বাচন হয়েছে, আমি সেটা করেছি, তাতে ঐতিহাসিক নির্বাচন হয় না। ইতিহাস সৃষ্টি হয় যখন ভোটার মনে করে যে ঐতিহাসিক নির্বাচন হয়েছে। তুষার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হাতে সময় নেই আসলে। আপনি যে আমাকে তুষার ভাই বলেন এটাই তো আমার মনে হচ্ছে। আপনি আমাকে তুষার বলবেন, তুমি বলবেন, এবং এটাই আমাদের সমাজ, যে সমাজে আমরা বড়দের কাছে মাথা নত করি শ্রদ্ধায়। শুধু এই জন্য না যে তিনি আমার চেয়ে বিদ্বান, শুধুমাত্র তিনি আমার আগে জন্মেছেন, তিনি পৃথিবীটাকে আমার চেয়ে বেশি দেখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।